আগে কিছুদিন আগ পর্যন্ত আমি বলতাম সরকারের ভেতরে সরকার আছে, কিন্তু গত কয়েকদিনের ঘটনার মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে সরকারের ভেতরে সরকার নয়, পুরো সরকারটাই একটা দক্ষিণপন্থী রাজনীতির দখলে চলে গেছে। ফলে পুরো সরকারই দক্ষিণ পন্থাকে, ধর্মাশ্রয়ী রাজনীতিকে প্রশ্রয় দিতে দিতে বা এই প্রশ্রয় দেওয়ার মাধ্যমে নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা করছে বলে আমার সন্দেহ তৈরি হচ্ছে। ইউনূস সাহেবের ব্যাপারে মানুষের এখনো পর্যন্ত অনেক মানুষের ধারণা আছে যে তার পলিটিক্যাল নাইভিটির কারণে হয়তো তিনি বুঝতে পারছেন না, কিন্তু আমরা কিন্তু কয়েক সপ্তাহ পরে এটার মানব না। আমরা তাতে বলছি তার ক্যাবিনেটের ভেতরে দক্ষিণ পন্থায় ভরা, তার ক্যাবিনেটের ভেতরে জামাতের সঙ্গে লিয়াজো করে অপরাপর দক্ষিণ পন্থার সঙ্গে লিয়াজো করে নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করবার চেষ্টার লোকের অভাব নাই। তিনি হয় এটা সূত্র হয় ইনভেস্টিগেশন করে নিজে জানুন, আর যদি উনি নিজে এই ইনভেস্টিগেশন না করেন আমরা বুঝতে হবে যে মূলত মুখে তিনি যে কথাই বলুন না কেন আসল তিনি ওইটার অংশীদার। ফলে এটা বাংলাদেশের একটা গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তরায় হিসেবে যদি সরকার দাঁড়ায়, তার পক্ষে যদি 15 বছর ধরে সংগ্রাম হয়ে থাকে, মানুষ যদি আত্মদান করতে পারে, রাস্তায় গিয়ে প্রতিবাদ বিক্ষোভ করতে পারে, এইটা অচিরেই আবার সেই প্রক্রিয়ার মধ্যে এই দেশের মানুষ ঢুকবে। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে। আশা করি হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, ঘর ছাড়া হয়েছে। সেই প্রত্যাশা পূরণ না হয়ে উল্টো ভিন্ন পথে চলছে বাংলাদেশ। সবার মনে প্রশ্ন জেগেছে, তবে কি প্রফেসর ইউনূস জুলাইয়ের গাদ্দার? যারা এই জুলাই সংগঠিত হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন, আজ তাদেরকে গাদ্দার বানিয়েছে জুলাইয়ের। যারা মসনদে বসেছেন, যারা জুলাইয়ের জন্য কিচ্ছু করেননি কিন্তু ক্ষমতায় বসে অজস্র টাকা হাতিয়ে নিয়েছেন, রাষ্ট্রকে লুটপাট করেছেন, সেই ব্যক্তিরা এখন জুলাইয়ের প্রকৃত যোদ্ধাদের গাদ্দার বানাচ্ছেন। অন্যদিকে ভারত ক্রমান্বয়ে এগিয়ে আসছে বাংলাদেশের সীমান্তের দিকে। মোতায়েন করা হয়েছে রাফায়েলের মতো যুদ্ধ বিমান, ড্রোন, সেনা ক্যাম্প বৃদ্ধি করা হয়েছে। প্রচুর সেনা ভারত বাংলাদেশের চারদিকে জড়ো করেছে। পাশাপাশি পাকিস্তান বলছে বাংলাদেশে আঘাত করলে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে, এবং পাকিস্তানের ভেতরেও বাংলাদেশের সাথে আলোচনা চলছে। পাকিস্তানি আক্রমণ মানি বাংলাদেশে আক্রমণ, বাংলাদেশে আক্রমণ মানি পাকিস্তানি আক্রমণ, যেটি সৌদির সাথে চুক্তি হয়েছে। এরকম চুক্তির দিকেও এগুতে পারে এই দুই দেশ। অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকে। ডক্টর ইউনূসের এই নির্লিপ্ত থাকার যে পদ্ধতি এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকর না করা এবং গণতন্ত্রের পথে যাত্রা করার ক্ষেত্রে যে মানে ফান্ডামেন্টাল যে কম্পোনেন্টসগুলোকে ঠিক করার কথা সেটি না করার যে পদ্ধতি, এটা বুঝতে এদেশের মানুষের 3 মাসের বেশি সময় লাগার কথা না। কিন্তু সামহাউ ডক্টর ইউনূসের ইমেজ, তার গ্রহণযোগ্যতা, তার বিভিন্ন নেতাদের কাছে, বিশ্ব নেতাদের কাছে তার যে অবস্থান, এবং সর্বোপরি তাকে নিয়ে আরেকটি বয়ান তৈরি করা হয়েছে যে only he can save বাংলাদেশ from Indian থাবা। এরকম নানা কিছু ফ্যাব্রিকেটেড বয়ানের কারণে, এবং সবথেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং এ স্মল পার্ট অফ জুলাই রিভলিউশনারিজ আর ইনভলভড ইন দিস নেক্সাস। এবং সেটি হয়েছে ইউনূস সরকার গঠনের সময়কাল থেকে, কারণ এই গঠন প্রক্রিয়াটাই ছিল হচ্ছে জনগণের যে নজরদারিতার বাইরে। আজকে সারাদিন যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে বাংলাদেশের হাই কমিশনার আবারও উগ্রপন্থীদের আক্রমণ এবং ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনারকে তলব। পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা একটু সফট। ঢাকায় ইন্ডিয়ান হাই কমিশনার, তাকে আবার তলব করা হয়েছে, কিন্তু পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা একটু সফট। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, এই সংক্রান্ত খবর রয়েছে। শুধু কলকাতায় নয়, দিল্লিতেও আজ বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে বিক্ষোভের ঘটনা ঘটেছে। সেই সংক্রান্ত খবরাখবরগুলো বিবিসি বাংলা লাইভ পাতায় রয়েছে। তবে কিছুক্ষণ আগে একটি নিউজ বিবিসি বাংলা লাইভ পাতে আপডেট করা হয়েছে, সেটি দিয়ে শুরু করতে চাই। সেই খবরটি শিরোনামে বলা হচ্ছে, কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দিকে বামপন্থী দলগুলোর মিছিল। এটা কিছুক্ষণ আগে হয়েছে।
হয়েছে। আর এর আগে যে বিক্ষোভের কথা শিরোনামে বলা হয়েছে সেটি দুপুরের ঘটনা। তো এই সংবাদটিতে বলা হচ্ছে দুপুরে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মিছিলের পরে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের দিকে সন্ধ্যায় মিছিল করেছেন বামপন্থী দলগুলোর নেতাকর্মীরা। দুপুরের মতোই এদের মিছিল উপদূতাবাসের 200 মিটার আগেই থামিয়ে দেয় পুলিশ। বামপন্থীরা অবশ্য ব্যারিকেড ভাঙার কোনো চেষ্টাও করেননি। বামপন্থী নেতাদের বক্তৃতায় মূল সুর ছিল তাদের ভাষায় বাংলাদেশের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে। তারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রসঙ্গের সঙ্গেই সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উপরে হামলার বিরোধিতাও করেছেন প্রবলভাবে। তাদের কথায় তারা বলেছেন ধর্মান্ধতার পাল্টা ধর্মান্ধতা হতে পারে না। এই খবরটি রয়েছে। আরেকটি খবর বিবিসি বাংলা লাইভ পাতায় রয়েছে, সেটি দেশের খবর, বাংলাদেশের খবর, সেটি জানা উত্তেজনা। তার মধ্যে নানান খবর আসলে প্রতিনিয়ত আসছে এবং একটি খবর এখন যেটি জানানো যায় 48 মিনিট আগে আপডেট করা হয়েছে, এই খবরটি বিবিসি বাংলা লাইভ পাতায়, যার শিরোনাম বলছে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ। খবরে বলা হচ্ছে ত্রিপুরায় ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একজন জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেশপুর সীমান্ত এলাকায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী কর্তব্যরত অবস্থায় 97 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান বিপিন কুমার গুলিবিদ্ধ হন। তার বয়স 35 বছর। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্য সাংবাদিকদের জানান এই জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের 2টো জখম পেয়েছেন তারা। তার অবস্থা ক্রিটিক্যাল, তবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা মোটামুটি স্টেবল রয়েছে। তার চিকিৎসা চলছে। যদিও বিএসএফ এর স্থানীয় দপ্তর বা দিল্লিতে যে সদর দপ্তর রয়েছে সেখান থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএসএফ কে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোঁড়া হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এই খবরটি রয়েছে। এছাড়া যে খবরের কথা বলছিলাম, যে দিল্লি এবং কলকাতায় যে বাংলাদেশের হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে সেখানে বিক্ষোভ হয়েছে, সেই সংক্রান্ত দুপুরের খবরটি, অর্থাৎ কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভের খবরটি রয়েছে, যেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। বাংলাদেশের ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এই ঘটনার প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়েছে। সেই জন্য আজকে যেটা হলো সেরকমটা না, এটা একটা সিরিয়াস জায়গা থেকেই দেখা হচ্ছে যে বিষয়টাকে। ওকে, এটা খুব দ্রুত। আজকে দেখেন এখন বাজে বোধহয় 3টে, 3:30, 4টা বাজে নাই, হয়তো কম আছে। এনিওয়ে, কিন্তু ইতিমধ্যে সকাল থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে কিন্তু আমি এখন কথা বলবো। শুধু তাই না, সকাল থেকে ঘটে যাওয়া ঘটনা দিল্লিতে, তাও আর এখানে না, ঘটনাস্থল দিল্লির ঘটনাকে নিয়ে লেখা হয়েছে ইন্ডিয়ানদের দ্য হিন্দু পত্রিকায়। আমি অনেকবার বলেছি আপনাদেরকে, দক্ষিণী একটা পত্রিকার নাম হলো হিন্দু, ইংলিশ পত্রিকা। এই হিন্দু পত্রিকায় যা ছাপা হয়েছে সেইটার আবার অনুবাদ করে আমাদের টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাটা এটা আবার অনুবাদ করেও রিপোর্টে ছাপা হয়েছে। তাহলে বুঝতে পারছেন সকাল থেকে ঘটনাবলী কত দ্রুত ঘটেছে। ওকে, সকাল থেকে কি ঘটছে আসলে, শুরুটা কি হচ্ছে? শুরুটা হচ্ছে যে বাংলাদেশে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, উত্তেজনা। এটা মজা লাগছে আমার দেখে যে আজকাল শিরোনামের মধ্যে হিন্দুত্ববাদী সংগঠন এই শব্দটা ইউজ করা হয়েছে। সুদীপ্তর সঙ্গে কথা বলবো। সুদীপ্ত, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভের, রীতিমতো ব্যারিকেড সরিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা, এটা কোথায় হচ্ছে, এখন কি পরিস্থিতি? শিয়ালদা থেকে এবং বাংলাদেশ কিছুটা দূরে যে ব্যারিকেড করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, সেই ব্যারিকেড একেবারে ভেঙে দেওয়া হচ্ছে। হিন্দু ভেঙে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কলকাতা নিউজ। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি দেখা যাচ্ছে একেবারে ব্যারিকেড শুনে ধরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুদীপ্ত, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু যদি সরে এসে কথা বলা সম্ভব হয়। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি বিক্ষোভের ছবি হিন্দু জাগরণ মঞ্চে। হ্যাঁ সুদীপ্ত, চ্যানেল সম্ভবত এটা ক্যালকাটা নিউজেরই দ্য বিগ স্টোরি। সেখানে তারা বলছে যে বাংলাদেশে আইএসআই ধরে ফেলেছে ভারত, এবার হবে অ্যাকশন। নমস্কার,
কারণ আইএসআই এই মুহূর্তে পাকিস্তানে অনেক কিছু করছে এবং ভারত সেই সমস্ত কিছু জেনে ফেলেছে। এবার কি তাহলে অ্যাকশন শুরু হবে? এবার কি ভারত অ্যাকশনে যাবে? কেন হঠাৎ ভয় পাচ্ছে পাকিস্তান? এই প্রশ্ন আমরা করছি কারণ এই মুহূর্তে পাকিস্তানের এক নেতা, পাকিস্তান মুসলিম লীগের এক নেতা কামরান সঈদ, সেই কামরান সঈদ এমন কিছু বক্তব্য দিচ্ছে, এমন কিছু বক্তব্য করছে, সামনে রাখছে, যার পর আমাদের এই প্রশ্নটা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ করে এই পাকিস্তানি নেতা ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কেন, তাও আবার বাংলাদেশকে নিয়ে? আরে ছবিটা ভালো করে দেখুন, পাকিস্তানি নেতা প্রেস কনফারেন্স করছে, তার কোনায় বাংলাদেশের ফ্ল্যাগ। তাহলে পাকিস্তান আর বাংলাদেশ কি এখন একই রাষ্ট্র? খুব গুরুত্বপূর্ণ এই ছবিটা। পাকিস্তানি নেতা কামরান সঈদ, এই পাকিস্তানি নেতা, তিনি হঠাৎ প্রেস কনফারেন্স করছেন পাকিস্তানের পতাকা এবং বাংলাদেশের পতাকা পেছনে রেখে। बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। अगर कोई माशी दबाव बांग्लादेश पे डालने की कोशिश करेगा या बांग्लादेश की खुद मुख्तारी पे अटैक करने की कोशिश करेगा तो पाकिस्तान की बाशऊर अवाम आपके साथ खड़ी होगी। अब मैं ब्राह्मण साम्राज्य को बड़ा एक क्लियर मैसेज देना चाहता हूं कि अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। হঠাৎ করে কেন পাকিস্তানের এই নেতা সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছে বলুন তো? এবং কেনই বা এই পাকিস্তানি নেতা প্রেস কনফারেন্স করছেন? আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ 2024-এর আগস্ট মাসে যে ক্ষমতার রদবদল হয়েছিল, তার আঁচ এবার সরাসরি ভারতের বুকে এসে লাগবে। জানেন, ভারত আবার 71-এর আগের সেই ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড়িয়ে আমাদের গোয়েন্দা তথ্য যা উঠে আসছে তা শুনলে রীতিমতো কপালে উঠবে। ছোট ভাই, কিন্তু ইলিয়াসকে ছোট ভাই চোখে শুধু নয়, বাংলাদেশের একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে আমি চিনি। বাংলাদেশের জন্য যদি আপনি ইলিয়াসকে বিবেচনা করেন, আমি পুরোপুরি বলবো ইলিয়াস একজন আনফিট ব্যক্তি, তার সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত। এবং আপনারা যারা ইলিয়াসের ভিডিও দেখেন, আনসাবস্ক্রাইব করে ইলিয়াসকে ত্যাগ করবেন। কেন করবেন সেটা বলছি। বাংলাদেশের সকল সাংবাদিকরা দিন শেষে কোনো না কোনো ঘর থেকে, কোনো একটি গোষ্ঠী থেকে, দল থেকে ভিক্ষা খেয়ে চলে। বাংলাদেশের এমন কোনো বাহিনী নেই, এমন কোনো উপদেষ্টা নেই, এমন কোনো আমলা নেই, নিরাপত্তা বাহিনী বা প্রশাসনিক লোক নেই, এমন কোনো ব্যক্তি, রাজনৈতিক দল নেই যারা কোনো একটি জায়গা থেকে ভিক্ষা ছাড়া চলে। এমন কোনো সাংবাদিক, এমন কোনো পেশাজীবী নেই। কিন্তু ইলিয়াস ব্যতিক্রম। ইলিয়াস বিএনপিকে গালাগাল করে, ইলিয়াস জামাতকে গালাগাল করে, ইলিয়াস ওয়াকারকে গালাগাল করে, ইউনূস সরকারকে গালাগাল করে। যারা সাংবাদিকতার নামে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে, সেই দিল্লি স্টার এবং পন্দের আলোকে গালাগাল করে। ইলিয়াস সবাইকে কেন গালাগাল করে? প্রশ্নটা আছে না, কেন করে? ইলিয়াসের বন্ধুর চেয়ে শত্রু বেশি কেন? তো সারা বাংলাদেশের মানুষ ইলিয়াসকে বিবেচনা করে একরকম, আমি করব আরেক রকম। কারণ প্রকৃত দেশপ্রেমিকদের শত্রু বেশি থাকে। ইলিয়াস যেখানে অসঙ্গতি দেখে, যেখানে দেশের বিরুদ্ধের কোনো স্বার্থ উঠে আসে, যেখানে আমি জানি না মাসুম মাহবুব ইলিয়াসকে ঠিক কিভাবে ডিফেন্ড করতে যাচ্ছে। ইলিয়াস হোসেনের দেশপ্রেম নিয়ে কোনো সন্দেহ নাই। তার নৈতিকতা, তার সৎ হওয়ার বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তার আদর্শগত দিক এবং সাংবাদিক হিসেবে তার যে ভারসাম্য থাকা উচিত ছিল, তার অ্যাঙ্গার কন্ট্রোল ম্যানেজমেন্ট ঠিক নাই। তার একটা বিশেষ গোষ্ঠী বা দল বা ধর্মের প্রতি একটা ঝোঁক আছে, বিশেষ করে ইসলাম, এবং এই ইসলামের প্রতি একটি বিশেষ ভাবাবেগ থাকার কারণে সে অনেক সময় এই পন্থার মানুষজনকে অনেকটা বায়াসভাবে সুযোগ দেয় বা তাদের যে নেগেটিভ দিকটা আছে তাদের নিয়ে কথা বলতো। আজকে তো অনেকেই কথা বলে, ওই সময় কেউ বলেনি। দেখেন আজকে ইলিয়াসের উপর প্রথম কোপটি আসছে। জুলাইয়ের বিপ্লবের যারা প্রথম সারির যোদ্ধা, তাদের অবস্থা দেখেন। আমাদের জুলাইকে বিক্রি করে দিয়েছে কে? এনসিপির ওই ব্যক্তিরা, যাদেরকে কেউ চিনত না। তারা মনে করছে আমাদের ডাকে যেহেতু জুলাই বিপ্লব হয়েছে,
তাহলে আমরা কেন পকেট ভরবো না? আসিফ, নাহিদ, হ্যাঁ, আমাদের মাহফুজ পকেট ভরে তারা জুলাইকে বিক্রি করে দিয়েছে। তারা কখনো প্রথম আলোর কাছে যায়, কখনো অমুক দলের কাছে যায়, আবার রাত শেষে, দিন শেষে বিএনপিকে গালাগাল করে, জামাতকে গালাগাল করে, আবার জামাতের কাছে যায়, বিএনপির কাছে যায়, 20টা আসন দেন, 17টা আসন দেন, 15টা দেন, 10টা দেন। যখন কেউ দেয় না, আবার গালাগাল শুরু করে। এই এনসিপি পুরো জুলাইটাকে কুক্ষিগত করে বিক্রি করে দিয়েছে, তাই মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইলিয়াস তার যে গণমাধ্যমটি তৈরি করেছিল বাংলা এডিশন, ইলিয়াস কি বাংলা এডিশনের নাকি বাংলা এডিশন ইলিয়াসের? বাংলা এডিশন কজন দেখেন কম বেশি আপনারা জানেন, কিন্তু প্রশ্ন হলো এই নিবন্ধনটি বাতিল করে সরকার কি মেসেজ দিল জুলাই বিপ্লবীদের? যে এই রাষ্ট্র এখনো স্বাধীন হয়নি, এই রাষ্ট্র এখনো দিল্লির প্রেসক্রিপশনে চলবে। প্রফেসর ইউনূস যত বেশি বলেন বা তাকে নিয়ে আমরা যত ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলি না কেন, তিনি দিল্লির কাছে মাথা বিক্রি করে দিয়েছে। আপনাদেরকে সত্য কয়টা কথা বলবো আজকে। যে উপদেষ্টা মণ্ডলী দেখছেন আপনারা, এটা নিয়ে আমার প্রথম দিকের ভিডিও দেখলে বুঝবেন, এই উপদেষ্টা মণ্ডলীর প্রায়, আবার বলি পার্সেন্টেজ আকারে যদি বলি, 90% উপদেষ্টা প্রথম আলোর চয়েস। পুলিশের বড় বড় রদ বদলগুলো প্রথম আলোর। কে কোথায় বসবে, কোন সচিব কোথায় বসবে, সব ঠিক করে দেয় প্রথম আলো। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমাদের দৌড় আছে, আমরা জানি। তো কে কালকে কোন পদে বসবে 2 দিন আগে কিন্তু আমরা জানি। প্রথম আলো ঠিক করে দেন বাণিজ্য মন্ত্রী কে হবেন, প্রথম আলো ঠিক করে দেন অর্থমন্ত্রী কে হবেন, মানে অর্থ সচিব কে হবেন, প্রথম আলো ঠিক করে দেয় স্বরাষ্ট্র সচিব কে হবে, এবং ম্যাক্সিমাম লোকগুলো প্রথম আলোর ঘরের লোক। তার মানে জুলাইতে রক্ত দিল ছাত্র জনতা, আর ফ্যাসিজমের বা দিল্লির, আমরা বলছি কি দিল্লি না ঢাকা, সেই দিল্লির অন্যতম হেডকোয়ার্টার বাংলাদেশের, ঢাকার যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার ঠিক করে জুলাই বিপ্লবের পর যে রাষ্ট্র তৈরি হবে, সেই রাষ্ট্রে কে কোথায় বসবে। কত বড় হতভাগা জাতি আমরা। বাংলাদেশে 2013-তে 9 দিগন্তে হামলা হলো, আগুন দেয়া হলো, হামলা হলো আমার দেশে, বন্ধ হলো আমার প্রিয় প্রতিষ্ঠান চ্যানেল 1, লুটপাট করে নিয়ে গেছে, বন্ধ হলো দিগন্ত টেলিভিশন, বন্ধ হলো ইসলামিক টেলিভিশন, কত গণমাধ্যম বন্ধ হয়ে গেছে, কত সাংবাদিক জেলে গেল, মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হলো, আবুল আসাদকে পেটানো হলো, দাড়ি ধরে টানানো হলো, একটি গণমাধ্যম কথা হলো না, বললো না। আজকে প্রথম আলো আর ডেইলি স্টারে বিক্ষুব্ধ জনতা যখন হাদি মারা গেল, কাদের হাতে হাদি মারা গেল, হাদি কাদের বিরুদ্ধে কথা বললো, দিল্লির বিরুদ্ধে বলতো, দিল্লির বিরুদ্ধে কথা বলা হাদির প্রাণ চলে গেল। মানুষ ক্ষেপে, দিল্লির এই দেশের একমাত্র এজেন্ট না, একাধিক এজেন্টের পাওয়ারফুল এজেন্ট কারা, ওই গোষ্ঠীটা ডেইলি স্টার প্রথম আলো। মানুষ বিক্ষুব্ধ হয়ে হামলা করলো, কাজ ভাঙলো, কিছু জায়গায় আগুন ধরালো। একজন হাদির জীবনের চেয়ে কি প্রথম আলোর ভবন, ইট, সিমেন্ট, গ্লাসের মূল্য বেশি? দেখেন, প্রথম আলোর যারা হামলা করেছে বা যারা সেখানে উপস্থিত ছিল, বিক্ষোভ করে গেছে, তাদের খুঁজে খুঁজে পুলিশ গ্রেপ্তার করছে, খুঁজে খুঁজে, অনেকে যায় নাই। কিন্তু এই উছিলায় দিল্লি ধরে দিচ্ছে লিস্ট, অমুক অমুকে গ্রেপ্তার করেন। ধরেন আমি ঢাকাতেই ছিলাম না, এখন দিল্লি বলবে মাসুম তো আমাদের বিরুদ্ধে কথা বলে, মাসুমের নামটা ঢুকাই দিবে, দৌড় দিয়ে র্যাব পুলিশ এসে ধরে নিয়ে যাবে। তার মানে দেশ চালাচ্ছে কি এখনো দিল্লি? তাহলে ইউনূস কি জুলাইয়ের গাদ্দার? সূত্র মিলছে? আচ্ছা, হাদির যে খুনি প্রকাশ্যে রাজধানীতে গুলি করে, রাজধানী থেকে ভারত যেতে হলে সীমান্ত কত দূর? যারা প্রথম আলোতে হামলা করছে বা হামলার সময় উপস্থিত ছিল, সেই অন্ধকারের ভিডিও ফুটেজ ধরে ধরে তাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে। আর প্রকাশ্যে দিনে দুপুরে সিসি ক্যামেরার ফুটেজ দেখেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হাদির খুনিকে ধরতে পারলো না। তার মানে হাদির খুনিকে তারা ধরতে চাচ্ছে না, এটাই তো প্রমাণ। তার মানে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদেরকে মারলে খুনিটা ধরা পড়বে না। কেন পড়বে না? কারণ তারা ওই দেশটির লোক। তাহলে আমরা দিল্লি, এটা তো কেবল শুরু। এনসিপি আজকে বিক্রি হয়ে যায়নি, এনসিপি বিক্রি হয়ে গেছে ওই দিন যেদিন তারা সরকারে যোগ দিয়েছিল। বিএনপি ওই দিনই ওই আতারটা করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং জামাত ওই একই আতাতেরই একটা অংশ। কেউ হয়তো নিজেকে পুরোটা বিক্রি করেছে, কেউ হয়তো আংশিক বিক্রি করেছে, কিন্তু কথা এরা কেউ বলতে পারবে না। এবং বাংলাদেশকে রক্ষা করার মতো সেই নৈতিক আদর্শিক অবস্থান এদের এখন আর নাই। এই স্লোগানটি বাস্তবায়নে আমাদের রাজপথে নামতে হবে।
এবার ইউনুস হটাও আন্দোলন করতে হবে। বলে রাখি, ইউনুস বলি বা ইউনুসের প্রশাসন বলি, তারা আমাদের দেখাচ্ছে একটা, করছে একটা। আমি এই প্রশাসনকে বলবো, রাষ্ট্রকে বলবো, ইউনুস সরকারকে বলবো, ইলিয়াসের বাংলা এডিশনের নিবন্ধন বহাল করুন। এখান থেকে আন্দোলন শুরু হবে। এই ইলিয়াসরা হাসিনারকে ক্ষমতা থেকে সরানোর জন্য যা করছে তার চেয়ে ভয়াবহ আপনাদের জন্য করতে পারবে।